ওহ, জোর খিদে পেয়েছে। কি খাওয়া যায়? এই ফলটাই খেয়ে নি, কি হবে। আরে, তোমরা চলে এসছো। আর খিদে পেয়েছিল আর কি, ও একটা ফল খাচ্ছিলাম। আচ্ছা বলো তো, এই ফলটা এলো থেকে? না না, আমি কেনার কথা বলছি না, বাজার থেকে কেনার কথা বলছি না। পৃথিবীতে এলো থেকে? কে দিল আমাদেরকে এই ফলটা? গাছ দিল। তাহলে গাছ থেকে আনলো ফলটাকে? আমরা জানি গাছ ফুল থেকে ফল হয়। ওকে, এই ভিডিওতে আমরা জানবো যে এই ফল তৈরির পেছনে কি কি প্রসেসগুলো রয়েছে। আর ফলের মধ্যে থাকে বীজ। তাহলে বীজ তৈরির জন্য আমাদের গাছ কি কি জিনিস করে, সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি হচ্ছি তোমাদের কৌস্তব স্যার, এবং আজকের ভিডিও শুরু হচ্ছে কি নিয়ে? না, আমাদের উদ্ভিদের নিষেক এবং পরাগযোগ নিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। একটু পরে খাচ্ছি, যখন ক্লাস শেষ হবে তখন খাবো, তোমরা দেখবে। তো আজকে ভিডিওর টপিকটা কি? আজকে ভিডিওর টপিক হচ্ছে আমাদের পরাগযোগ এবং নিষেক। আগের ভিডিওতে আমরা পড়ে নিয়েছিলাম যে কিভাবে আমাদের মানে পুংলিঙ্গধর এবং স্ত্রীলিঙ্গধর এগুলো তৈরি হয়েছে, সেগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়বো যে কিভাবে এই ফুলের পরাগযোগ ঘটে আর কিভাবে নিষেক সম্পন্ন হয়। ওকে, তাহলে শুরু করার আগে প্রথমে দেখে নিই যে আমাদের পরাগযোগ জিনিসটা কি জিনিস, বা আমাদের পলিনেশন জিনিসটা কি। পরাগযোগ বা পলিনেশন, পরাগযোগ বা পলিনেশন। পরাগযোগ মানে পরাগ যুক্ত হচ্ছে। কোথায় যুক্ত হচ্ছে, বা পরাগটাই বা কি? আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে আমাদের পরাগধানী থেকে আমাদের পরাগ রেণু তৈরি হয়। আর এই পরাগ রেণু নিজে শুক্রাণু নয়, কিন্তু এর মধ্যে শুক্রাণু তৈরি হবে। তাহলে যখন একটা ফুলের পরাগ রেণু একই প্রজাতির বা ওই গাছেই বা একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলে গিয়ে পতিত হবে, ওখানকার ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে, তাকে আমরা বলবো কি না পরাগযোগ। কি বললাম? তাহলে একটা গাছের ফুলের, ধরো এটা একটা গাছ, এই গাছের যে ফুলটা রয়েছে, এই গাছে ধরো এই ফুলটা রয়েছে, তার এখানে এগুলো পরাগ রেণু, আর এগুলো তার হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। তো একই গাছের আরেকটা ফুলে পড়তে পারে, নাহলে একই ফুলে পড়তে পারে, একই গাছে একই ফুলের মধ্যে পড়তে পারে, নাহলে একই গাছে দুটো ফুলের মধ্যে পড়তে পারে, এখানে এসে ধরো পড়লো। নাহলে একই প্রজাতির আরেকটি গাছের ফুলের গিয়ে যদি আমাদের এই পরাগ রেণু গিয়ে পড়ে, তাহলে তাকে আমরা বলবো কি পরাগযোগ। এই টেকনিককে বলা হচ্ছে পরাগযোগ। দেখতেই পাচ্ছ একটি হামিং বার্ড এটি রয়েছে, সে ফুলের মধ্যে ঢুকে তার মুখ ঢুকিয়েছে। এবার এই সময় হয়ে যায় কি, তার রেণুগুলো তার গায়ে আটকে যায়। এবার এই ফুল যখন অন্য ফুলে গিয়ে বসবে, তখন তার হয়ে যাবে পরাগযোগ। তো সামনে এগোনো যাক। এই যে পরাগযোগ কথাটা বলছি, পরাগযোগ কয় প্রকার? মেনলি আমাদের পরাগযোগ হচ্ছে দুই রকমের। একটাকে বলা হচ্ছে স্বপরাগযোগ, আর একটাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে সেলফ পলিনেশন। স্বপরাগযোগ বা একে আমরা বলে থাকি সেলফ পলিনেশন। সেলফ মানে নিজের, মানে এক্ষেত্রে কি হয় না, গাছের একই ফুলের মধ্যে পরাগ সংযোগ হতে পারে, নইলে একই গাছের দুটো ফুলের মধ্যে পরাগ সংযোগ হয়, একে বলা হচ্ছে স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কথার অর্থ কি? ইতর পরাগযোগ মানে হচ্ছে ক্রস পলিনেশন। ইতর পরাগযোগ কথার অর্থ ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন কথার অর্থ যখন একই গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে না, একই প্রজাতির দুটো গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে। মানে ধরো এটা আম গাছ, এটা আম গাছ, দুটো দুটো দু জায়গায় আছে, এখানকার রেণু গিয়ে এখানে গিয়ে পড়ে গেল। এই রকমের ঘটনাকে বলা হচ্ছে আমাদের কি না ইতর পরাগযোগ। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তো ফার্স্টে আসি আমাদের যে সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ কাকে বলে। নামেই লেখা আছে দেখো স্ব মানে কি? স্ব মানে নিজের। তাহলে যখন পরাগযোগটা নিজের মধ্যে ঘটবে, মানে হয় একই ফুলে দুটো স্তবকের মধ্যে, নইলে একই গাছের দুটো ফুলের মধ্যে, একে বলা হচ্ছে কি আমাদের স্বপরাগযোগ। দেখতে পাচ্ছ যে এখান থেকে এটা হচ্ছে আমাদের পরাগধানী ছিল, এখান থেকে রেণুটা উড়ে এসে গর্ভমুণ্ডে পড়লো। তাহলে এইরকম টেকনিককে আমরা বলছি কিনা স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। এবার কাজের ক্ষেত্রে দেখা যায়, আমরা বুঝতে পারছি যে যেহেতু পুংদণ্ড মানে পুংস্তবক আর স্ত্রীস্তবক দুটোই উপস্থিত রয়েছে ফুলটায়, তাহলে অবশ্যই এটা একটি উভয়লিঙ্গ ফুল। তাহলে বেসিক্যালি এগুলো উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে দেখা যায়, মানে যেটা আমাদের বাইসেক্সুয়াল প্ল্যান্ট, বাইসেক্সুয়াল যারা হয় তাদের ওই সমস্ত গাছের ক্ষেত্রে এগুলো দেখা যায়, ওই সমস্ত ফুলের ক্ষেত্রে দেখা যায়। তাহলে উদাহরণ কি বলবে? উদাহরণ এর থেকেও ভালো উদাহরণ হচ্ছে আমাদের জবা।
সিম, টমেটো, সন্ধ্যামালতি তো রয়েছেই, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের জবা। কারণ জবা একটি উভয়লিঙ্গ ফুল, একটি আদর্শ ফুল, একটি সম্পূর্ণ ফুল, যাই বলতে পারো, অলরেডি পড়ে নিয়েছি আমরা। তো দেখা যাক যে আমাদের একটি স্বপরাগী মানে স্বপরাগযোগের উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য থাকে। তো প্রথমেই হচ্ছে কি না, এরা উভয়লিঙ্গ হতে হবে। উভয়লিঙ্গ না হলে দুটো স্তবক পাবে কোত্থেকে? একই ফুলের মধ্যে যদি তোমার পরাগ সংযোগ হতে হবে, তাহলে অবশ্যই দুটো লিঙ্গ চাই, দুটো একটি পুংস্তবক আর স্ত্রী স্তবক চাই, তাহলে অবশ্যই তারা হবে উভয়লিঙ্গ। আর কি, একই ফুলের দুটো গাছের মধ্যে একই গাছের দুটো ফুলের মধ্যে হতে পারে, নাহলে একই ফুলের মধ্যে হতে পারে, সেটা একটা হতে পারে। আচ্ছা, আরেকটা যে খুব ভালো জিনিস, পুংদণ্ড আর পরাগধানী মানে পরাগধানী আর গর্ভমুণ্ড দুটো একই টাইমে বিকশিত হয়েছে, মানে একই টাইমে পরিণতি লাভ পেয়েছে। যেটা দুজন সমান একই টাইমে আসতে পারবে, একই টাইমে আসছে বলে তাদের মধ্যে পরাগ সংযোগ হবে, এটা একটা হলো। আর কি, এতে পরাগরেণু কোনো অপচয় হয় না। তোমার যদি ঘরের মধ্যেই সবকিছু থেকে গেল, তাহলে অপচয়টা হবে কোত্থেকে, তাই না? তাহলে আমার পরাগরেণু কোনো অপচয় হয় না। এবার আরেকটা কথা ভাবো, যে একই গাছের একই ফুলের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে জিনগতভাবে কি তারা আলাদা হবে? অবশ্যই হবে না। তাহলে এদের মধ্যে কোনো এক্সট্রা অতিরিক্ত ক্যারেক্টার আমরা দেখতে পাই না, এদের মধ্যে অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য বা নতুন বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না, তাহলে নতুন বৈশিষ্ট্য আসে না। আর যেহেতু নতুন বৈশিষ্ট্য আসছে না, তো পরিবেশ চেঞ্জ হচ্ছে, তার সাথে সে চেঞ্জ হচ্ছে না, তাহলে গুণটা অবশ্যই বাজে হবে, তা গুণগতভাবে এরা মানটা কম হয়। আর অবশ্যই অভিযোজন ক্ষমতাটাও কম হবে, কারণ যেহেতু চেঞ্জ আসছে না বডি, মানে তার ভেতরে গুণে কোনো পরিবর্তন আসছে না, তো অভিযোজনটা হবে কোত্থেকে? পরিবেশ তো বারবার চেঞ্জ হচ্ছে, ওটা হলো। আর বাহকের প্রয়োজন হয় না, হবে বা কেন? তুমি একটা কথা বলো, তোমার একই গাছের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে, তোমার বাহকের প্রয়োজন কেন হবে? পরাগরেণুকে নিয়ে যাওয়ার জন্য কাউকে দরকার কেন পড়বে? আমি তো নিজেই পাচ্ছি সেটা করতে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমার একটি স্বপরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য। আর একটা কি, ফুলগুলোকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে উন্মোলিত হতে হবে, মানে পুরোপুরি খোলা অবস্থায় থাকতে হবে, বা হ্যাঁ বন্ধ অবস্থা থাকলেও চলবে। তো পরাগযোগকে মানে এই স্বপরাগযোগকে আমরা মেনলি দু ভাগে ভাগ করি। কি কি? একটাকে বলি আমরা অটোগ্যামি, আর একটাকে বলি আমরা গেইটেনোগ্যামি। একটাকে অটোগ্যামি বলি, একটাকে বলি গেইটেনোগ্যামি। এখানে অটো, এই অটো কথার অর্থ হচ্ছে নিজের, মানে একই জায়গায় একই ফুলে। যদি ধরো এইটা একটা গাছ, এখানে তার ফুল হয়েছে, এখানে ধরো তার ফুলটা হয়েছে, এই সুন্দর একটা পাপড়ি হয়েছে, ধরো এখানে পরাগধানীগুলো রয়েছে, এখানে আমার তার গর্ভমুণ্ড রয়েছে। যদি একই ফুলের মধ্যেই পরাগরেণুগুলো গিয়ে 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 আমার এই গর্ভমুণ্ডে পড়ে গেল, পরাগরেণু গিয়ে এই গর্ভমুণ্ডে পড়ে গেল, ওরকমের ঘটনাকে, ওরকমের স্বপরাগযোগকে আমরা বলে থাকি কিনা অটোগ্যামি। গেইটোনোগ্যামিটা কি জিনিস? গেইটোনোগ্যামিতে গাছ পরিবর্তিত, মানে ফুলটা একই ফুল হচ্ছে না, কিন্তু একই গাছের দুটো ফুল হচ্ছে। মানে কেমন বলতো? ধরো এটা একটা গাছ করলাম, এখানে একটা ফুল হয়েছে, এখানে একটা ফুল হয়েছে, এটা তার এখানে পরাগধানী, এখানে সেটা তার গর্ভমুণ্ড রইল, গর্ভমুণ্ড, আর এখানে আবার একটা ফুল হয়েছে, এখানে আরো একটা ফুল, এরও সেই একই রকম আছে। ধরো এখান থেকে রেণুগুলো গিয়ে এখানে পড়লো, তো গাছটা তো একই, একই গাছে দুটো ফুল। এরকম ঘটনাকে, এরকম স্বপরাগযোগকে আমরা বলে থাকি কি না গেইটোনোগ্যামি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পরাগযোগের প্রকারভেদ। এবার পরাগযোগ আরো বিভিন্ন ইয়েতে হতে পারে, বিভিন্ন আমাদের প্রকারে হতে পারে, যেমন হচ্ছে আমাদের হোমোগ্যামি। হোমোগ্যামি মানে হচ্ছে কি না গর্ভদণ্ড বৃদ্ধি পেয়ে, গর্ভদণ্ডটা বৃদ্ধি পেয়ে গর্ভমুণ্ড পরাগধানী সংলগ্ন হয়ে যায়। মানে কি হচ্ছে, ধরো পুংস্তবক স্ত্রীস্তবক আছে, তার গর্ভদণ্ডটা লম্বা হয়ে 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 গর্ভ যেটা আমাদের পরাগধানী তার সমান চলে এসছে। এরকম ঘটনাকে বলা হচ্ছে আমাদের কি না, এরকম ঘটনাকে বলা হচ্ছে হোমোগ্যামি। ক্লিস্টোগ্যামিটা কি জিনিস? ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে অনেক সময় হয় কি, ফুল বদ্ধ অবস্থা থাকে, মানে খোলে না, বন্ধ হয়ে থাকে। তো ইমাজিন করো যদি আমার আচ্ছা সেটা হচ্ছে আমাদের এই কুড়ি অবস্থা থাকাকালীন যেটা বলছি। আচ্ছা ধরো এমন হচ্ছে ক্লিস্টোগ্যামি,
ফুলগুলো বদ্ধ থাকার কারণে পরাগধানীগুলো বাইরে বেরোতে পারছে না। মানে কেমন, ধরো এইরকম ফুল বন্ধ হয়ে আছে, এ ফুলে ফোটেনি, তো তার মধ্যে তোমার পুংস্তবক স্ত্রীস্তবক তো ভেতরে বদ্ধ হয়ে আছে। ধরো এখানে গর্ভমুণ্ড, এগুলো সব গর্ভমুণ্ড, এখানে হচ্ছে আমার পরাগধানী। তো যদি ফুল খুললোই না, তাহলে পরাগরেণু বাইরে যেতে পারলো না। পরাগরেণু যা ছিল এখানেই পড়তে হবে, তাকে এর মধ্যেই পড়তে হবে। এখানে ফুল কি হচ্ছে, এখানে যে ফুলটি রয়েছে, ফুল হচ্ছে বন্ধ, বদ্ধ ফুল। এরকম কেসকে বলা হচ্ছে কিনা ক্লিস্টোগ্যামি। আর কুঁড়ি পরাগযোগটা কি না, ফুলগুলো কুঁড়ি অবস্থাতেই, মানে প্রস্ফুটিত হচ্ছে না, প্রস্ফুটিত না হয়ে কুঁড়ি অবস্থাতেই তাদের মধ্যে পরাগযোগ ঘটে যাচ্ছে। মানে কুঁড়ি অবস্থাতেই পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডিকে পড়ে যাচ্ছে। এরকম কেসকে বলা হচ্ছে আমাদের কুঁড়ি পরাগযোগ। নাম শুনে বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই স্বপরাগযোগের সুবিধা কি হতে পারে আর স্বপরাগযোগের আমার অসুবিধা কি হতে পারে। দেখো, প্রত্যেকটা জিনিসের সুবিধা রয়েছে, প্রত্যেকটা জিনিসের অসুবিধা রয়েছে। তো স্বপরাগযোগের সেরকম সুবিধা কি, যেহেতু আমার স্বপরাগযোগে একই ফুলের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে, সেজন্য টাইম কম লাগবে। এক হলো টাইম কম লাগবে, বুঝতেই পারছো কেন হচ্ছে, কেন একই গাছের মধ্যে হয়ে গেলে বাহক প্রয়োজন নেই, তো টাইমেরও কোনো অসুবিধা নেই। আর কি, গাছের কোনো বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে না। মানে তোমার যদি উন্নত গাছ হয়, তার স্বপরাগযোগ হলেও যে বৈশিষ্ট্য থাকবে সেটা তার আগের জেনারেশনের মতোই থাকবে, মানে পিওর লাইন বজায় থাকবে, একটা প্রজাতির বিশুদ্ধতা রক্ষা হবে, কারণ নতুন বৈশিষ্ট্য আসছে না, যেরকম ছিল সেরকমই আছে। আর কি না, বাহকের প্রয়োজন নেই। বাহকের প্রয়োজন না থাকার কারণে কি হয়েছে বলতো, এর ফলে আমাদের যে একটা অনিশ্চয়তা, যে আদৌ হবে কি হবে না, সেটা নিয়ে যায় আসে না, হবেই, যেহেতু একই গাছে হচ্ছে হবেই, হয়েছে, তাহলে সেটা একটা বলতে পারো। আর কি, এর ফলে আমাদের সফলতার হারটা বাড়ে, মানে অনিশ্চয়তার হারটা কমে যায়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো বিলুপ্তি ঘটে। এবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো বিলুপ্তি ঘটছে কেন, আর না, ফুল যেহেতু একই গাছের মধ্যে হয়ে যাচ্ছে, ফুলকে আমার কষ্ট করে মকরন্দ তৈরি করতে হবে না পতঙ্গকে আকৃষ্ট করতে, কারণ যায় আসে না, বাহক এলো না এলো আমার কিচ্ছু যায় আসে না, আমি নিজে পারবো, ওরকম টাইপের নিজেকেও সেইভাবে বানাও যে অপরের উপর যেন ডিপেন্ড করতে না হয়, হ্যাঁ না। তো এও সেরকম, এর ফলে আমার গাছকে উজ্জ্বল হতেও হবে না, আর গাছের আমার মকরন্দ না থাকলেও চলবে। এগুলো হচ্ছে আর আর কি, হ্যাঁ আরেকটা কি, যেহেতু একই গাছের মধ্যে হয়ে যাচ্ছে, তাই পরাগরেণু বাইরে যাওয়ার, বাইরে নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই, কারণ বাহকের সঙ্গে হলে অনেক পরাগ তৈরি করতে হবে, কারণ অর্ধেক পরাগ বাহক দিয়ে বাহক যে নিয়ে যাবে, অর্ধেক পরাগ নিচে পড়ে যাবে, কোথায় জলে নষ্ট হয়ে যাবে। তো এর ক্ষেত্রে সেটা তো হচ্ছে না, এখানে তো যা হচ্ছে সব একই গাছেই হয়ে যাচ্ছে, তাহলে পরাগরেণু বেশি তৈরি করতে হয় না একে কষ্ট করে। এগুলো হচ্ছে আমাদের স্বপরাগযোগের সুবিধা। স্বপরাগযোগের অসুবিধা কি হচ্ছে, যেটাই তার সুবিধা সেখানের মধ্যে অসুবিধা রয়েছে। প্রথম হচ্ছে কি, পিওর লাইন। দেখো, প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখছে ঠিক আছে, কিন্তু বিশুদ্ধতা বজায় রাখলে নতুন বৈশিষ্ট্য তো আসছে না। আর পরিবেশ তো তোমার শুনবে না বাবা, যে তুমি সুবিধা নিয়ে বসে আছো, সে তো নিজেকে চেঞ্জ করছে। তো পরিবেশের সাথে যদি আমরা না চেঞ্জ হই, তাহলে কি হবে, পরিবেশের সাথে আমরা মানাতে পারবো না। তো এর ফলে কি হয়, এদের অভিযোজন ক্ষমতাটা কমে যায়। আর উদ্ভিদগুলো যেহেতু অভিযোজন ক্ষমতা কমে যাচ্ছে, নতুন পরিবেশে টিকে থাকার জন্য সেই ক্ষমতা নেই, এই জন্য তারা হয় দুর্বল। আর নতুন বৈশিষ্ট্য তো আসছে না বললাম, আর নতুন বৈশিষ্ট্য না এলে কিন্তু অভিব্যক্তি ক্ষেত্রেও কিন্তু ঝামেলা হবে, এটা একটা ঝামেলা। যেহেতু অভিযোজন হচ্ছে না, অভিযোজন না হলে কিন্তু অভিব্যক্তি হওয়াটাও ঝামেলার হয়ে যাবে, অভিব্যক্তিটাও হবে না। ওকে, আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। এবার দেখো, আমাদের সঙ্গে আমাদের যে প্যাথোজেন রয়েছে, যারা আমাদেরকে অ্যাটাক করে, সবসময় একটা রেস চলছে, কে বেশি আগে উন্নত হবে। এবার সে দেখছে, আমাদের প্যাথোজেন দেখছে যে এই গাছের তো কোনো উন্নতি নাই, আমি একে আগেও যেরকম যেরকম ভাবে মারতে পেরেছি, এবারও সেরকম মারবো, কারণ এর কোনো চেঞ্জ নেই। ব্যাস সেটাই হয়, এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে যায়। আর কি, অঙ্কুরোদ্গম ক্ষমতাও হ্রাস পেয়ে যায়, কারণ যেহেতু পরিবেশ চেঞ্জ হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কিনা স্বপরাগযোগ, আর আমাদের স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধা। এবার যেগুলো যেগুলো স্বপরাগযোগের সুবিধা, সেগুলো ইতর পরাগযোগের অসুবিধা। যেগুলো স্বপরাগযোগের অসুবিধা, সেগুলো ইতর পরাগযোগের সুবিধা। তো এইভাবে কিন্তু পার্থক্য করতে পারবে তোমরা। ওকে, আচ্ছা, যদি তোমাদের এমসিকিউ আসে তাও। এবারে আসছি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ইতর পরাগযোগ কথা অর্থটা ঠিক স্বপরাগযোগের উল্টো। এখানে হচ্ছে কি, এখানে দুটো একই প্রজাতির গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে,
সেখানে কিন্তু এটা কিন্তু গেইটোনোগামি নয়। গেইটোনোগামিতে একই গাছে দুটো ফুলের মধ্যে হচ্ছিল, এখানে হচ্ছে একই প্রজাতির দুটো গাছ, দুটো দু জায়গায় আছে, তাদের মধ্যে দুটো ফুল হয়েছে, তাদের মধ্যে যখন পরাগযোগটা হবে ঠিক এরকম, এই যে এরকম, এটা একটা গাছের ফুল, এটা একটা গাছের ফুল, দুটোর মাঝখানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের কি না আমাদের ইতর পরাগযোগ। এবারে মুশকিল হচ্ছে ফুল তো আর হেঁটে হেঁটে যাবে না, গাছ তো আর হেঁটে হেঁটে যাবে না যে চলো আজকে পরাগযোগ করে আসি, এরকম তো হবে না। তো এতে এক জায়গাতে দুজন তো এক জায়গায় স্থির আছে, তো দুজনের মাঝখানে কানেকশন করবে কে, কে নিয়ে যাবে পরাগরেণু নিয়ে যাবে, তো তাকে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে বাহক, যে পরাগরেণু বহন করে। ওকে, একটা মৌমাছি দেখতে পাচ্ছ, আমরা দেখেছি না যে বিভিন্ন ফুলে মৌমাছি প্রজাপতি এগুলো গিয়ে বসে, দিয়ে কিছুক্ষণ কিছু জিনিস একটু খায়, দিয়ে আবার উড়ে চলে যায়। এই যে মৌমাছি যে বসলো এখানে, এদের গায়ে লেগে যায় পরাগরেণু, যে এই পরাগরেণু ভর্তি হওয়া মৌমাছি গিয়ে যদি একই প্রজাতির আর একটা ফুলে গিয়ে বসে, হয়ে যাবে পরাগযোগ। এইভাবেই আমাদের বাহকরা কাজ করে। তো শুধুমাত্র আমাদের জীবন্ত পদার্থ বাহক হিসেবে কাজ করে না, আমাদের অজীবীয় পদার্থ যেগুলোকে আমরা বলেছি অ্যাবায়োটিক এজেন্ট, তারাও কিন্তু আমার পরাগযোগ করতে পারে। তো পরাগযোগের বাহক দিয়ে আমরা বলে থাকি পরাগযোগের এজেন্টস অফ পলিনেশন। এজেন্ট আমাদের দু রকমের হতে পারে, হয় জল বায়ু এগুলো দিয়ে যেতে পারে রেণু, অনেক সময় হয়, অনেক সময় কি প্রায় দেখা যায় এরকম যে পরাগরেণু হাওয়া দিয়ে চলে যাচ্ছে, হাওয়ার মাধ্যমে উড়ে উড়ে যাচ্ছে, নাহলে জলে ভেসে ভেসে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কিনা বায়োটিক ফ্যাক্টর, যেগুলো হচ্ছে বায়োটিক এজেন্ট। আর অ্যাবায়োটিক এজেন্ট। আর বায়োটিক মানে হচ্ছে যারা জীবন্ত জিনিসগুলো যদি নিয়ে যাচ্ছে, যেমন এই যে মৌমাছি, এটা জীবন্ত, তো এ পড়ে যাবে আমার কার আন্ডারে, বায়োটিকের আন্ডারে। এ হচ্ছে আমাদের অজীবীয়, এ হচ্ছে আমাদের অজীবীয় বাহক, আর এ হচ্ছে আমাদের জীবীয় বাহক। ওকে, বাংলাটা এটাই হয়। তো দেখা যাক ফার্স্টে আমাদের, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে কে কে পড়ে, জল পড়ে, বাতাস পড়ে, মানে বায়ু পড়ে। আর বায়োটিকের মধ্যে অনেক কিছু পড়তে পারে, যে কোনো বায়োটিক জিনিস মানে যে কোনো জীবন্ত জিনিস আমাদের একটা বাহক হিসেবে কাজ করতে পারে। যেমন আমরা হতে পারি, মৌমাছি দেখলে মানে পতঙ্গ হতে পারে, তারপরে আমার শামুক হতে পারে, আমার পাখি হতে পারে, বাদুড় হতে পারে, পিঁপড়ে হতে পারে, হাতি হতে পারে, মানে যত জীবন্ত জিনিস আছে সবাই কিন্তু ফুলের পরাগরেণু বাহক হতে পারে। সেই অনুযায়ী সবার নাম চেঞ্জ হয়েছে। তো দেখা যাক সবার নামগুলো। ফার্স্টে আসি আমাদের যেগুলো হচ্ছে এই যে ইতর পরাগযোগের যে বিভিন্ন টাইপগুলো, বিভিন্ন প্রকারভেদগুলো, সেগুলো দেখা যাক। তাহলে সবার লাস্টে ফিলি লেখা থাকবে। এই যে পরাগযোগের যে বাহকগুলো, এই যে বাহকগুলো সবার লাস্টে ফিলি লেখা থাকবে, ফিলি 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 লেখা থাকবে। ওকে, মনে থাকবে। তাহলে বলেছে বায়ু পরাগী, বায়ুকে আমরা বলে থাকি অ্যানিমো। তো অ্যানিমো প্লাস ফিলি, অ্যানিমোফিলি। তাহলে বায়ু পরাগী মানে, তাহলে বায়ুর মাধ্যমে যদি পরাগযোগ ঘটে, মানে পরাগ রেণু যদি বায়ুর মাধ্যমে বাহিত হচ্ছে উড়ে উড়ে গিয়ে, তাকে বলবো আমরা কিনা বায়ু পরাগী ফুল। যেমন ধান, গম, ভুট্টা এগুলো। জল পরাগী, জলকে আমরা গ্রিক ভাষায় বলি কি গো, হাইড্রো। তাহলে যখন জল পরাগী হবে তখন নাম হবে আমাদের হাইড্রোফিলি। তাহলে জলের মাধ্যমে যে সমস্ত যখন পরাগরেণু যাচ্ছে, এগুলো তাদেরই দেখা যাবে যারা জলজ উদ্ভিদ। যেমন মনে রাখার জন্য বলে দিচ্ছি, যাদের নামের আগে পাতা লেখা থাকবে তারা হবে আমাদের এই জল পরাগী। যেমন পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, তোমরা এটা ক্লাস 10-এ পড়েছিলে, হ্যাঁ না? আচ্ছা, এবার কি আমাদের না পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী কথা অর্থ হচ্ছে যদি পতঙ্গ দ্বারা হয়, পতঙ্গকে আমরা বলে থাকি এন্টমো। এন্টমো কথার অর্থ হচ্ছে পতঙ্গ। এই জন্য পতঙ্গ নিয়ে যেখানে যে বিজ্ঞানের যে শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি এন্টোমোলজি। তো এন্টোমো কথা পতঙ্গ, সেটা আমাদের যে কোনো পতঙ্গ হতে পারে, ওটা আমাদের মৌমাছি হতে পারে, প্রজাপতি হতে পারে, বিভিন্ন হতে পারে। তো তাদের মাধ্যমে যখন হবে তখন তাকে বলা হবে পতঙ্গ পরাগী বা এন্টোমোফিল। এইটা প্রায় আমরা দেখতে পাই, চারদিকে এইটাই বেশি দেখতে পাই, হ্যাঁ না? যেমন আমার লিচু হতে পারে, আম, রজনীগন্ধা, এদের ক্ষেত্রে আমাদের পতঙ্গরা নিয়ে যায় আমাদের পরাগরেণু। পক্ষী পরাগী মানে, পক্ষী পরাগীকে বলা হয় অর্নিথোফিলি। পক্ষীকে আমরা বলে থাকি অর্নিথো। তো অর্নিথোফিলিতে কি হয় না, পাখি যখন বসে, যে প্রথম যে ছবিটা দেখছিলে না, যেখানে আমাদের হামিং বার্ড তার চঞ্চু ঢোকাচ্ছিল ফুলের মধ্যে,
তো পাখি যখন আমাদের পরাগযোগে সাহায্য করবে তাকে বলবো অর্নিথোফিলি। যেমন পলাশ, মাদার, এই সমস্ত গাছে ফুলে যখন পাখি গিয়ে মকরন্দ শোষণ করে তখন পাখির গায়ে লেগে যায়, দিয়ে পরাগযোগ হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আমাদের আরো আছে শামুক পরাগী। শামুক পরাগীকে আমরা বলে থাকি মেলাকোফিলি। যেখানে শামুক যখন ফুল খেতে গেল বা ফল খেতে গেল, সেই সময় ওই ফুলের রেণুগুলো শামুকের খোলকে বা শামুকের গায়ে লেগে গেল, সেটা যখন আবার অন্য একই প্রজাতির অন্য ফুলে গিয়ে যাবে, পরাগযোগ হয়ে যাবে। যেমন কচু, মানকচু, ওল এদের ক্ষেত্রে দেখা যায়। আর হচ্ছে কিনা বাদুড় পরাগী। বাদুড় আমরা জানি যে ফল খেয়ে নেয়, তো বাদুড় যখন বলবো তখন বাদুড় পরাগীর নাম হবে কাইরেপটেরোফিলি। বাদুড় পরাগীর নাম হচ্ছে কাইরেপটেরোফিলি। বুঝছে? তাহলে কার বলবো? কদম, কলা এইসব ক্ষেত্রে আমার দেখা যায়, মানে কলার ফুলে কিন্তু বাদুড় অ্যাটাক করে, হ্যাঁ না? এইভাবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বাহকের ভিত্তিতে বিভিন্ন ইতর পরাগযোগের প্রকারভেদ। আচ্ছা, এবারে দেখা যাক যে আমাদের বায়ু পরাগী ফুল হওয়ার জন্য, জল পরাগী ফুল হওয়ার জন্য এবং পতঙ্গ পরাগী ফুল হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা চাই একটা ফুলের মধ্যে। এবার ইমাজিন করো যে বায়ু দিয়ে যাবে, ঠিক আছে? তো বায়ু দিয়ে যাওয়ার জন্য হালকা হতে হবে, নাহলে হালকা না হলে কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে? তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমার পরাগরেণুকে হালকা হতে হবে, ঠিক আছে? তাহলে পরাগরেণুকে হালকা হতে হবে, যেগুলো ছোট হবে, হালকা হবে, সহজে বাতাসে ভেসে যাবে। আচ্ছা, তো বাতাস দিয়ে যাচ্ছে, পতঙ্গের কোনো রোল নেই। তো পতঙ্গের যখন কোনো রোল নেই, পতঙ্গকে আকৃষ্ট করতে হবে না, তাহলে আমার রং দিয়ে কি লাভ? রং থাকলো না থাকলো কি যায় আসে? দরকার নেই। পতঙ্গ এসে কি খায়? মকরন্দ খায়। তো যখন পতঙ্গেরই দরকার নেই, তো আমি বেকার আমার ঘরে পতঙ্গ মকরন্দ, মানে ফুল মকরন্দ রান্না করবে কেন? মানে মকরন্দ তৈরি করবে কেন বেকার বেকার? সেটাও তো তৈরি করতে এনার্জি চাই, তো মকরন্দ তৈরি হবে না। তাহলে মকরন্দ হবে না, আর হচ্ছে রং এবং গন্ধও থাকবে না, কেন? আকৃষ্ট করার ব্যাপার নেই। পরাগধানীটা দীর্ঘ হতে হবে। দীর্ঘ কেন? যদি পরাগধানী, এই ধরো একটা ফুল দেখালাম, ধরো এটা একটা ফুল, এর পরাগধানী এইটুকু, আর একটা ফুল যার পরাগধানী এরকম। তো যখন হাওয়া বইবে তখন কার রেণুটা ইজিলি ছড়াবে? অবশ্যই যেটা বড় হয়ে আছে, এরকম করে নড়বে, দিলে পরাগ রেণু ইজিলি ছড়াবে। এই একদম ছোট হয়ে আছে, কম ছড়াবে। তাহলে পরাগধানীকে আমার হতে হবে, পরাগধানী মানে আমার এই পার্টগুলোকে হতে হবে আমাকে দীর্ঘ না হলে সহজে ছড়াবে না বায়ুতে। এটা একটা হলো। আর পরাগ রেণু কিন্তু প্রচুর তৈরি করতে হবে, কারণ বায়ুর মাধ্যমে যাচ্ছে, কোথায় যাবে কে জানে, আদৌ কোনো কাজ করবে নাকি সেটাও জানি না আমরা। তো আমাকে প্রচুর তৈরি করতে হবে যাতে সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য আমাদের পরাগ উৎপাদনটা এদেরকে বেশি করতে হয় এই সমস্ত বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে। আর কি, বৃতি দলমণ্ডল ক্ষুদ্র হতে পারে বা অনেক সময় অনুপস্থিত থাকতে পারে। বুঝছে? দলমণ্ডলের দরকারও হয় না, যেহেতু আকৃষ্ট করার কোনো ব্যাপার নেই, তো অনেক সময় দলমণ্ডল দরকারও পড়ে না। বুঝছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের একটি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। ওকে, বায়ু পরাগী ফুলের পর আমরা আসছি জল পরাগী ফুল। দেখো, তো একটু যুক্তি দিয়ে ভাববে জিনিসপত্রগুলো। জল পরাগী মানে জলের মধ্যে গাছটা আছে, তাহলে জল দিয়ে যদি রেণুকে যেতে হয়, তাহলে অবশ্যই সেই রেণুকে ওয়াটারপ্রুফ হতে হবে, ঠিক তো? ওয়াটারপ্রুফ না হলে কি হবে? রেণুটা নষ্ট হয়ে যাবে। তাহলে আর ওয়াটারপ্রুফ হওয়ার জন্য কি চাই? মোমের একটা আস্তরণ চাই। তাহলে পরাগ রেণুটা হবে পরাগ রেণু জলভেদী এবং মোমযুক্ত আবরণে আবৃত থাকে। বুঝছে? বোঝা গেল এটা? আর ফুলের আকৃতি কেমন হবে? ফুল হবে ছোট এবং বর্ণহীন, কারণ জল দিয়ে যাচ্ছে। সিম্পল কথা, জল দিয়ে গেলে আমার পতঙ্গ দরকার নেই, তো কেন আমি অত আকৃষ্ট বানাবো? দেখার তো কেউ নেই, তাহলে কেন আকৃষ্ট বানাবো? গন্ধ দরকার নেই, কেন আকৃষ্ট করার ব্যাপার নেই। আর গর্ভমুণ্ডের বৈশিষ্ট্য কেমন? গর্ভমুণ্ডটা হবে আঠালো আর রোমযুক্ত। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন। ফুলের গর্ভমুণ্ড রোমযুক্ত এবং আঠালো হয়। কেন হয়? আঠালো না হলে যখন জল দিয়ে যখন পরাগরেণুগুলো ভেসে ভেসে আসবে, গর্ভমুণ্ডে আটকাবে কি করে, হ্যাঁ না? তো সেই জন্য রোমযুক্ত আঠালো হয়, রোমযুক্ত হলেও সেই একই কাজই করে। তাহলে এগুলো হচ্ছে আমার একটি জল পরাগী ফুলের বৈশিষ্ট্য, যেমন আমার পাতা ঝাঁঝি বা পাতা শ্যাওলা এদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আরেকটা বলি, যে পতঙ্গ পরাগী যারা হয়, ধরো পতঙ্গ পরাগী না বলে আমরা বলে দিই যেগুলো আমাদের জুফিলাস।
জুফিলাস, মানে যেটা আমাদের বিভিন্ন জীবজ জীব দ্বারা যে পরাগযোগ ঘটে, জীব দ্বারা যে পরাগযোগ ঘটে, এটাকে জীব বলবো, জীবই বলি, চলো জীবিত হবে না, মানে সিম্পল কথা বায়োটিক ফ্যাক্টর যেগুলো আছে। আচ্ছা, তো এবার একটা কথা বলো, আমাকে কোনো প্রাণীকে কোনো জীবকে আকৃষ্ট করতে হবে, তো আকৃষ্ট করার জন্য ফার্স্টে আমার কি চাই? গন্ধ চাই। তাহলে যে ফুলগুলো হবে, ফুলগুলো হবে গন্ধযুক্ত, ফুলগুলি সুগন্ধি, একটা হলো। আর কি? শুধু গন্ধ দিলে হবে? রঙও তো চাই, তাহলে ফুলগুলো হবে রঙিন, ফুলগুলি রঙিন হলো। আচ্ছা, শুধু যদি রং দেখে চলে আসে, এসে করবেটা কি? কিছু খাবার তো চাই। তো খাবার যদি না দিই, সে বাবু এসে বসবে কেন আমার গাছের উপর? তাহলে খাবারের জন্য কি হয়? ফুলগুলোতে থাকে মকরন্দ, থাকে মকরন্দ বা মকরন্দ উৎপন্ন হয়। ওকে, আর পরাগরেণু বেশি তৈরি হয়, সেটা তো হতেই হবে, কারণ বুঝতেই পারছো এটা ইতর পরাগযোগের একটা বৈশিষ্ট্য। পরাগরেণু বেশি উৎপন্ন হয়। ওকে, তাহলে এগুলো হচ্ছে জীব দ্বারা যে পরাগযোগ ঘটে তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো ফুলের মধ্যে থাকতে হবে। দিলেই তো আমার ওই জীবগুলো আসবে আমার ফুলের কাছে, ব্যাস। এরপরে আমরা আসি কি না, ইতর পরাগযোগের অভিযোজন। কথাটার অর্থ হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইতর পরাগযোগটা হবে। দেখো, আমাদেরকে এটা ভাবতে হবে যে ইতর পরাগযোগ হতে হলে আমার কিন্তু একলিঙ্গ উভয়লিঙ্গ দুটো ফুলের ক্ষেত্রে কিন্তু ইতর পরাগযোগ ঘটতে পারে। সবসময় ভাববে না যে ইতর পরাগযোগ মানে দুটোই একলিঙ্গ ফুল হবে। ইতর পরাগযোগে একলিঙ্গ উভয়লিঙ্গ দুটোই হতে পারে, কিন্তু স্বপরাগযোগে সবসময় উভয়লিঙ্গ হতে হবে। এইটাই হচ্ছে পার্থক্য। তো কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে গাছ উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটে, সেখানে কিন্তু আমার স্বপরাগযোগ ঘটে না। তো দেখে নি, এসো দেখি দেখি কি কি কেস হয়। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমাদের একলিঙ্গতা, যেটা আমাদের নর্মাল কেসে হয় যে কোনো আমাদের ইতর পরাগযোগে যে ফুল হবে একলিঙ্গওয়ালা। একলিঙ্গওয়ালা হলে, একলিঙ্গ হওয়া মানে কি, এখানে একটা পুরুষ ফুল এখানে স্ত্রী ফুল, ইতর পরাগযোগ হতেই হবে। তাহলে এই অবস্থাকে বলা হয় ডাইক্লিনি বা একলিঙ্গতা। যখন ফুলে হয় পুংস্তবক থাকবে নাহলে স্ত্রীস্তবক থাকবে, তো একলিঙ্গ ফুল হলে তাকে বাধ্য হয়ে আমাকে ইতর পরাগযোগ করতেই হবে, কারণ যেহেতু তার কাছে অপশন নেই কোনো। একে বলা হচ্ছে আমাকে কিনা একলিঙ্গতা। কার দেখা যায়? কুমড়ো, লাউ, পটল। বিশেষ করে কুমড়ো যদি কথা বলি, দেখবে যাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, প্রথমে পুরুষ ফুল আসে, তারপরে স্ত্রী ফুল আসে। দুটো আলাদা ফুল কিন্তু। পুরুষ ফুল তুমি চিনতে পারবে, পুরুষ ফুল, স্ত্রী ফুল। স্ত্রী ফুলের নিচের দিকে একটু ফোলা মতো থাকবে, মনে হবে যেন কুমড়ো হয়ে গেছে, হয়েছে, এইটা দেখে চিনতে পারবে। তো একই গাছের দুটো ফুল হচ্ছে ঠিকই, কিন্তু দুটো আমাদের একলিঙ্গওয়ালা ফুল। একে বলা হচ্ছে একলিঙ্গটা বা ডাইক্লিনি। এক্ষেত্রে আমাদের ইতর পরাগযোগ হতে পারে। আর কি কি কেসে হয় না, বিষম পরিণতি বা ডাইকোগ্যামি। এটা ভালো কোশ্চেন। বিষম পরিণতি কথা অর্থ কি? বিষম পরিণতি মানে যদি এবার একটা অদ্ভুত কেস, ফুলটা কিন্তু উভয়লিঙ্গ, ফুলের মধ্যে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক দুটোই আছে। মুশকিল হয়েছে কি, দুটো একই টাইমে কিন্তু পরিণত হচ্ছে না। যেটা আমরা স্বপরাগযোগে পড়েছিলাম বৈশিষ্ট্য না একটু আগে, যে দুটো স্তবককে একই টাইমে পরিণত হতেই হবে, না হলে তোমার ধরো পুংটা আগে পরিণত হয়ে গেল, স্ত্রী পরে পরিণত হচ্ছে, তো রেণুগুলো গিয়ে পড়বে কার উপর? তো বাধ্য হয়ে সে রেণুকে অন্য জায়গায় গিয়ে পড়তে হবে। বা ধরো যদি মানে স্ত্রী পার্টটা আগে তৈরি হয়ে গেছে, তা পরাগরেণু তৈরি হয়নি, তো কি করে সম্ভব হবে আমাদের পরাগযোগ? স্বপরাগযোগ তো হবে না। তো সেই সমস্ত কেসে আমাদের ইতর পরাগযোগ হয়। তো বিষম পরিণতিকে বা ডাইকোগ্যামিকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে বলা হয় কি না প্রপুং পরিণতি বা প্রোট্যান্ড্রি, আর একটাকে বলা হচ্ছে স্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি। অ্যান্ড্রো মানে পুরুষ, আর গাইনি মানে হচ্ছে মহিলা, আর প্রোটো কথা অর্থ হচ্ছে আগে। তাহলে যদি যদি বলা হচ্ছে প্রোটোএন্ড্রি, তাহলে আগে পুরুষ পার্টটা মানে আগে পুংস্তবকটা আগে পরিণতি লাভ করবে। পুংস্তবক গর্ভপাতের পূর্বেই পরিণতি লাভ করে।
এবার জবার ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ জবার ক্ষেত্রে এটা ঘটে। আবার প্রোটোগাইনি মানে কি, এখানে স্ত্রী পার্টটা আগে পরিণতি লাভ করছে, একে বলা হচ্ছে প্রোটোগাইনি, মানে গর্ভপত্র পুংস্তবকে পূর্বেই পরিণত হয়, এটাকে বলা হচ্ছে কি আমাদের না প্রোটোগাইনি। ওকে, দেখো জবার উদাহরণে কিন্তু অনেক জায়গায় থাকতে পারে, ইতর পরাজয় করতে পারে, স্বপরাজয় করতে পারে, ঠিক আছে, জবার ক্ষেত্রে দুটি আমরা দেখতে পাই। তো মানে ব্যাপারটা কেমন বলতো, এরকম হাম ফার্স্ট এরকম করে, এই বলে একবার আমার পুংস্তবক বলে আমি ফার্স্টে যাব, একবার স্ত্রীস্তবক বলে আমি ফার্স্টে যাব, এরকম রেস চলছে, হচ্ছে এরকম আগে আগে পিছিয়ে হয়ে যাওয়ার জন্য কি হয়, পরাজয় ঘটে না। আচ্ছা, আর কি কখন কখন আমাদের ইতর পরাজয় ঘটে না, স্বসঙ্গম রোধী বা হচ্ছে হার্কোগ্যামি। স্বসঙ্গম রোধী, স্ব মানে নিজের, স্বসঙ্গম রোধী মানে হচ্ছে উভয়লিঙ্গ ফুল একই টাইমে আমার দুটো স্তবক পরিণতি হচ্ছে, কিন্তু কোনো কারণে আমার পুংস্তবকে পরাগরেণু স্ত্রী স্তবকে গর্ভমুণ্ডের উপর পড়লেও কিন্তু পরাজয় ঘটে না। এরকম ঘটনাকে বলা হচ্ছে আমাদের কি না আমাদের স্বসঙ্গমরোধী, মানে নিজের ফুলে নিজের জিনিস পড়লে কাজ করছে না, এটাকে বলা হচ্ছে স্বসঙ্গমরোধী বা হার্কোগ্যামি, মেটু গাছে দেখা যায়। আচ্ছা, আর কি আছে, আর কখন হয় না হেটেরোমরফিজম। এটা এমন একটা কেস যেখানে একই টাইম হচ্ছে, একই টাইমে পরিণতি লাভ করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সাইজে ডিফারেন্স বা কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে ডিফারেন্স, মানে এরকম উভয়লিঙ্গ ফুলে পুংকেশর গর্ভকেশরের অসম দৈর্ঘ্যের কারণে পরাগ্য সম্ভব হয় না, মানে এমন হাইটের ডিফারেন্স আছে যে পরাগধানী থেকে রেণুটা গিয়ে গর্ভমণ্ডপকে পড়তেই পারছে না, এরকমের কন্ডিশনকে আমরা বলে থাকি কিনা অসম রূপতা বা হেটেরোমরফিজম। ওকে, মরফিজম মানে হচ্ছে রূপ, আর হেটেরো মানে হচ্ছে ভিন্ন। যেমন কিছু ফুলে গর্ভদণ্ড ছোট এবং গর্ভদণ্ড ছোট, মানে স্ত্রী পার্টটা ছোট, গর্ভদণ্ড লম্বা হয়ে যায়। আবার অন্য কেসে গর্ভদণ্ড অনেক লম্বা হয়ে গেছে, পুংদণ্ড একদম ছোট, দুটো কেসই কিন্তু হচ্ছে না, পরাগরেণু মিলন হচ্ছে না, এটাকেই বলা হচ্ছে আমাদের কিনা অসমরূপতা বা হেটেরোমরফিজম। এই সমস্ত কারণের জন্য এই যে একলিঙ্গতা দেখলে, তারপরে বিষম পরিণতি দেখলে, তারপরে স্বসঙ্গমরোধী দেখলে, এখানে তোমার অসমরূপতা দেখলে, এই সমস্ত কারণেই আমাদের কিন্তু উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও ফুলের মধ্যে কিন্তু মানে স্বপরাজক হয় না। ওকে, আচ্ছা এবারে দেখি কি না আরেকটা যে স্ববন্ধাত্ব। হ্যাঁ, স্ববন্ধাত্ব, যখন একই ফুলে পরাগরেণু সেই ফুলে গর্ভমুণ্ডে গিয়ে পড়বে তখন সে কাজ করবে না, করছে না, এরকম কন্ডিশনকে আমরা বলে থাকি কিনা সেলফ স্টেডিলিটি বা স্ববন্ধাত্ব। ওকে, চা রাসনা এইসব গাছে দেখা যায়। আচ্ছা, এবার দেখি স্বপরাগযোগের অভিযোজন। স্বপরাগযোগের যে অভিযোজন, সেখানে আমরা একটা কথা পাই, সেটা হচ্ছে আমাদের ক্লিস্টোগ্যামি, যেখানে একটু আগে বলছিলাম যে ফুলটা পুরোপুরি খুলছে না, মানে বদ্ধ অবস্থায় আছে, সম্পূর্ণভাবে প্রস্ফুটিত বা উন্মুক্ত হচ্ছে না, এই রকমের ঘটনাকে বলা। এর ফলে কি হচ্ছে, এর ফলে পুংদণ্ড থেকে মানে পরাগধানী থেকে পরাগরেণু বাধ্য হয়ে আমার গর্ভমুণ্ডে গিয়েই পড়বে, যেহেতু বদ্ধ হয়ে আছে, সবাই একটা রুমের মধ্যে বন্দী হয়ে আছে, সেই জন্য মানে কিরকম ব্যবস্থা, একই রুমের মধ্যে যদি দুজন বন্দী হয়ে থাকে তাদেরকে বাধ্য হয়ে কথা বলতেই হবে, ওরকম টাইপের অবস্থা, একে বলা হচ্ছে কিনা ক্লিস্টোগ্যামি। ওকে, যেমন ক্যানসিরা নামে অনেক উদ্ভিদে কিছু ফুল উপরের দিকে থাকে, কিছু ফুল আবার মাটির নিচে থাকে, মাটির নিচে যে ফুলগুলো সেগুলো হচ্ছে আমাদের ক্লিস্টোগ্যামিস, আর যেগুলো মাটির উপরে থাকে তাকে বলি আমরা ক্যাজমোগ্যামাস। এই যে মাটির নিচে যেগুলো আছে সেগুলো মাটির নিচে বদ্ধ অবস্থায় আছে, পরে পরাগরেণু বাইরে যাচ্ছে না, সেইখানে পরাগরেণু মানে পরাগযোগ সম্পূর্ণ হচ্ছে, আর যেগুলো প্রস্ফুটিত হচ্ছে সেগুলোকে আমরা বলি ক্যাজমোগ্যামাস, যেটা নর্মালি ফ্লাওয়ার ভাবি আমরা। আর কি সমপরিণতি বা হোমোগ্যামি, যদি দুটো একই টাইমে পরিণত হচ্ছে তাহলে পরাগযোগ সম্ভব হবে, এইসব কেসে একে বলা হচ্ছে আমাদের স্বপরাগযোগী বা একে বলা হচ্ছে আমাদের হোমোগ্যামি। ফলে পরাগরেণু বেরিয়ে এসে সেই ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়, অর্থাৎ আমাদের পরাগযোগ সম্পন্ন হয়। ওকে, চলো এরপরে আসছি আমাদের না ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমাদের স্বপরাগযোগে যেটা অসুবিধা হবে এখানে তার সুবিধা হবে, তার সেখানে যেটা সুবিধা ছিল এখানে সেটা তার অসুবিধা হবে। তো স্বপরাগযোগে ছিল কি আমার, আচ্ছা এখানে কোনটা পড়ছি, সুবিধা পড়ছি, তাহলে স্বপরাগযোগে অসুবিধা ভাবি। স্বপরাগযোগে বৈশিষ্ট্য চেঞ্জ আসছিল না, কিন্তু ইতর পরাগযোগে
নতুন বৈশিষ্ট্য আসবে। স্বপরাগযোগে উদ্ভিদ ছিল দুর্বল, ইতর পরাগযোগে কি হবে? উদ্ভিদ হবে শক্ত সবল। স্বপরাগযোগে উদ্ভিদগুলো আমার উন্নত হচ্ছিল না, এক্ষেত্রে উন্নততর প্রজাতি সৃষ্টি হবে। স্বপরাগযোগের ক্ষেত্রে আমার যে বীজটা ছিল সেটা অঙ্কুরোদ্গম ক্ষমতা কম ছিল, ইতর পরাগযোগে অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি হবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম ছিল, এক্ষেত্রে সুবিধা কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে। দেখলে কি সুন্দর ম্যাচ হয়ে গেল, তার যেটা অসুবিধা এর সেটা সুবিধা, এবার তার যেটা সুবিধা ছিল এর সেটা অসুবিধা। চলো, তো সেখানে বাহকের প্রয়োজন হচ্ছিল না, এখানে বাহকের প্রয়োজন হবে। সেখানে সময় কম লাগছিল, যেহেতু বাহক দরকার হচ্ছিল না, এখানে সময় বেশি লাগবে। সময়টা এখানে লেখা নেই, চলো লিখে দিন, সময় বেশি লাগবে যেহেতু বাহক দিয়ে হচ্ছে। সেখানে প্রজাতির বিশুদ্ধতা বজায় ছিল, এখানে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হলো। সেখানে পরাগরেণু কম প্রয়োজন হচ্ছিল, যেহেতু একই গাছের মধ্যে হয়ে যাচ্ছিল, এখানে পরাগরেণু প্রচুর তৈরি করতে হবে, তো সেটা একটা আমাদের লস হয়ে গেল, অসুবিধা। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু বারবার বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, কিছু ক্ষতিকর বৈশিষ্ট্য চলে আসতে পারে, সেটা একটা অসুবিধা। আর নর্মালি দেখবে যারা নার্সারি যারা করেন, তারা কিন্তু বীজ থেকে গাছ করতে চান না, তারা করেন কি অঙ্গজ জনন করে নার্সারিকে বড় করেন। কারণ কি না, বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। মানে এরকম বলা যাবে না যে যদি ভালো জাতের আম গাছ হয় তার বীজ থেকে যে আম গাছটা হবে সেটা ভালোই হবে। তো বৈশিষ্ট্য চেঞ্জ চলে আসে, ফলে আমাদের অর্থনৈতিক দিক থেকে গুরুত্বহীন হয়ে পড়ে জিনিসটা। তো এগুলো হচ্ছে আমাদের অসুবিধা, ইতর পরাগযোগ অসুবিধা। আর কে গোয়ে? বাহক, মৌমাছি আমাদের পরাগরেণুকে নিয়ে যায়। হ্যালো হ্যালো মৌমাছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আচ্ছা, এবারে কি না, পরাগরেণু যখন গর্ভমুণ্ডের উপর পড়বে তখন সেখান থেকে মানে তখন সেখানে কি হয় বলতো, তখন সমস্ত, এবার তুমি ইমাজিন করো যে একটা বায়ু দিয়ে বা একটা মৌমাছি তার গায়ে অসংখ্য ফুলের রেণু রাখতে পারে, সে তো বিভিন্ন ফুলে গিয়ে বসছে। তো এবার তুমি একটা ভাবো, সে আম গাছ থেকে পরাগরেণু নিল, দিয়ে সে যে আম গাছে গিয়ে বসবে তার কোনো গ্যারান্টি আছে? বা ধরো গিয়ে বসলো, এবার আম গাছে গিয়ে বসার পর তার যে আম গাছের যে গর্ভমুণ্ড, তার উপর তো আরো অনেকগুলো ফুলের রেণু এসে পড়তে পারে, যেহেতু আমার বায়ু দিয়ে আসছে, মৌমাছি গায়ে অনেকগুলো রেণু আছে। তো এবারে ব্যাপার হচ্ছে, এতগুলো রেণুর মাঝখানে সে নিজের রেণুকে চিনবে কি করে? বা এরকম তো হতে পারে যে আমার জাম গাছের রেণু এসে আমার আম গাছে পড়লো, তো সে কি পরাগযোগ হয়ে যাবে? হবে না, একই প্রজাতি না হলে পরাগযোগ হতে পারবে না, বুঝেছে? এই ঘটনাটাকে বলা হচ্ছে কিনা আমার পরাগরেণু গর্ভপত্র আন্তঃক্রিয়া। একটি ফুলের গর্ভমুণ্ডে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের ফুলের রেণু এসে পড়তে পারে, তবে সব পরাগরেণু থেকে কিন্তু পরাগনালিকা তৈরি হবে না। পরাগনালী না তৈরি হলে আমার যে গ্যামেট গুলো সেগুলো কিন্তু আমার ভ্রূণস্থলীতে যেতে পারবে না, নিষেক করতে পারবে না। শুধুমাত্র সঙ্গতিপূর্ণ পরাগরেণু আমার অঙ্কুরিত হয়ে পরাগনালী তৈরি করতে পারবে। তো সঙ্গতিপূর্ণটা পড়বো আমরা। এবার এই আন্তঃক্রিয়ার জন্য কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয়, আর এটার মাধ্যমেই কিন্তু আমাদের পরাগরেণুর যে শুক্রাণুগুলো যেখান থেকে তৈরি হলো পরাগরেণু থেকে, সেগুলো আমার ভ্রূণস্থলী পর্যন্ত যেতে পারবে, মানে ডিম্বকে পর্যন্ত যেতে পারবে, দিয়ে নিষেক করবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের গর্ভপত্রে আন্তঃক্রিয়া। ওকে, দেখতে পাচ্ছ এখানে এ তাড়িয়ে দিচ্ছে এখানে। আচ্ছা, পরাগরেণু এবং গর্ভপত্র এর মাঝখানে দু ধরনের এর মধ্যে কি কি মিথস্ক্রিয়াগুলো চলতে থাকে। ওহ, কি বাজে শব্দ! মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন কি কি চলতে পারে? দেখো, কি কি ঘটনা ঘটে, মানে যখন গর্ভমুণ্ডের উপর পরাগরেণু পড়ে কি কি ঘটনা ঘটে। তো গর্ভমুণ্ডের উপর স্থানান্তর ঘটলো, মানে গর্ভমুণ্ডের উপর পরাগরেণু গিয়ে পড়লো। এবার পরাগরেণু গিয়ে ধরো এখানে পড়লো, পরাগরেণু পড়ার পর এই গর্ভমুণ্ডে গিয়ে সেটা চিপকে যাবে। মানে গর্ভমুণ্ডে কিছু পদার্থ রয়েছে, আঠালো পদার্থ, যার মাধ্যমে কি হবে, পরাগরেণুগুলো সেখানে গিয়ে চিপকে যাবে। ওকে, চিপকানোর পর কি হবে না, এবারে হচ্ছে পরাগরেণুকে নির্বাচন করা হবে। যদি অনেকগুলো পরাগরেণু হয়, ধরো আরো পরাগরেণু আছে এখানে, ধরো এখানে আর একটা পরাগরেণু, আরো একটা কালারের পরাগরেণু এটা আছে, ধরো এটা একটা পরাগরেণু, এখানে আরো এক ধরনের পরাগরেণু রয়েছে, ধরো এটা আর একটা পরাগরেণু।
তো এতগুলো বিভিন্ন টাইপের পরাগরেণু, তাদের মাঝখানে নিজের পরাগরেণু কোনটা, মানে নিজের প্রজাতির পরাগরেণু কোনটা, সেটাকে চিনবো কি করে? সেটাকে চিনতে হলে আমাকে এদের মাঝখানে আমার চয়েস করতে হবে। এই যে কোথায় গেল পরাগরেণু নির্বাচন, পরাগরেণু ও গর্ভকোষের মিথস্ক্রিয়ার উপযুক্ত পরাগরেণু চিহ্নিত হয়। এই কিভাবে চিহ্নিত হয় সেটা আমরা একটু পরে পড়বো। আর যেগুলো চিহ্নিত হবে না, মানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেকার হয়ে যাবে, এগুলো পড়ে যাবে অন্য জায়গায়। তো যেটা নির্বাচিত হবে সেখান থেকেই আমার পরাগনালী সৃষ্টি হবে। আর পরাগনালী সৃষ্টি হওয়ার আগে কি হবে না, আমাদের গর্ভমুণ্ডে বিভিন্ন জল রয়েছে, আরো বিভিন্ন পুষ্টি পদার্থ রয়েছে। সেগুলো কি করে, সেগুলোর উপস্থিতিতে এই রেণুটা থেকে দেখো একটা ছোট্ট জিনিস তৈরি হচ্ছে, মানে এটা হচ্ছে পরাগনালী। এইটা তৈরি হয় মানে বুঝে নিতে হবে যে এর অঙ্কুরোদ্গম ঘটছে। এটা কিন্তু বীজের অঙ্কুরোদ্গম নয়, এটা পরাগরেণু অঙ্কুরোদ্গম। পরাগরেণু অঙ্কুরোদ্গম হয়ে যখন মানে একই প্রজাতির গাছের রেণুটা চয়েস হয়ে গেল, এখান থেকে কি হবে, এই পুষ্টি পদার্থ গ্রহণ করবে এখান থেকে, গর্ভমুণ্ড থেকে, দিয়ে এখান থেকে অঙ্কুরোদ্গম ঘটবে। ওকে, এবার হচ্ছে পরাগনালী বৃদ্ধি। যখনই অঙ্কুরোদ্গম হওয়া স্টার্ট হয়ে গেল, তখন কি হবে, এই যে আমরা পরাগরেণুর যে গঠন পড়েছিলাম, দুটো স্তর ছিল, এখানে একটা এখন নামানো ছিল, এটা ছিল জার্মিনাল ফারো। এখান থেকে আমার এই অন্তঃস্তকটা লম্বা হওয়া স্টার্ট হবে, এইভাবে অন্তঃস্তক আমার লম্বা হওয়া স্টার্ট হবে। এটা একটু মুছে দিই না, এরকম করে অন্তঃস্তকটা লম্বা হওয়া স্টার্ট হবে। এইটি হচ্ছে আমার কি না, এটা হচ্ছে আমার পরাগনালী, এ হচ্ছে আমার পরাগনালী। তখনই হবে যখন সবকিছু ম্যাচ হয়ে গেল। এবার পরাগনালী শুরু হলো বৃদ্ধি হওয়া, দেখতে পাচ্ছ পরাগনালী ধীরে ধীরে বড় হওয়া স্টার্ট হচ্ছে। এবার এই বড় হওয়ার জন্য কে সাহায্য করছে, পরাগনালীর বৃদ্ধির জন্য একটা স্পেশাল কেমিক্যাল আমাদের চাই, সেটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স। কত বড় নাম, ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স। এর মাধ্যমে কি হবে, পরাগরেণু এটা গ্রহণ করে ধীরে 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 লম্বা হওয়া স্টার্ট করবে। দিয়ে এই যে আমাদের স্টিগমা, মানে আমাদের যে স্টিগমা মানে কি গো, আমাদের গর্ভদণ্ড, গর্ভদণ্ড, স্টিগমা মানে অ্যাকচুয়ালি গর্ভদণ্ড নয়, স্টাইল মানে গর্ভদণ্ড। তো এই যে গর্ভদণ্ড, আমিও বলে দিচ্ছি তোমরা শুনে নিচ্ছ। হ্যাঁ, স্টিগমাটা তো এটা গর্ভমুণ্ড, এটা গর্ভমুণ্ড পার্ট, এটা হচ্ছে আমার গর্ভমুণ্ড পার্ট, এটা গর্ভদণ্ড। গর্ভদণ্ডের মধ্যে দিয়ে আমার পরাগনালী লম্বা হওয়া স্টার্ট হলো। দিয়ে এখান থেকে আমার ওই নালিকা কোষ, শুক্রাণু, দুটো শুক্রাণু, নালিকা কোষ এবার দিয়ে যাওয়া স্টার্ট করবে। আচ্ছা, দিয়ে এটা লম্বা হতে হতে কত দূর যাবে, যাবে আমার ডিম্বক পর্যন্ত, ডিম্বকের ভ্রূণস্থলী পর্যন্ত, কারণ আমাকে সেখানেই পাঠাতে হবে শুক্রাণুকে। ওকে, তাহলে কি কি হলো, তাহলে যে একই প্রজাতির পরাগরেণু যখন পড়বে তখন যেগুলো সেখান থেকে অঙ্কুরিত হবে আমাদের পরাগরেণু, দিয়ে পরাগনালী তৈরি করবে, সেটা আমার ডিম্বক পর্যন্ত যাবে, তারপরে নিষেক হবে, দেখবো সেটা। এবারে ধরো অনেকগুলো ফুলের গাছের রেণু আমার পড়ে যাচ্ছে, বা অনেক সময় হয় একই প্রজাতিরই দুটো ফুলের রেণু পড়ছে। অনেক সময় এমন হয় যে একই ফুলের রেণু, একই প্রজাতির গাছের ফুলের রেণু পড়লেও সেখানে কিন্তু অঙ্কুরোদ্গম হয় না রেণুর। তো এই রকমের ঘটনাগুলোকে মানে বলা হচ্ছে, আমাদের বলা হয়ে থাকে ইনকম্প্যাটিবিলিটি বা অসাজুজ্য। অসাজুজ্য, বাংলাটা খুব ভয়ঙ্কর, আমি ইংলিশটা বেশি প্রিফার করি। ইনকম্প্যাটিবিলিটি, পোলেন ইনকম্প্যাটিবিলিটি। ব্যাপারটা কি না, এখানে যখন কোনো ফুলের গর্ভমুণ্ডে একই বা ভিন্ন উদ্ভিদের, একই ফুলের একই প্রজাতির উদ্ভিদের হতে পারে, ভিন্ন প্রজাতির উদ্ভিদের হতে পারে, একই বা ভিন্ন উদ্ভিদের ফুলের পরাগরেণু স্থানান্তরিত হলেও অঙ্কুরিত হতে পারে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের না, আমাদের ইনকম্প্যাটিবিলিটি। একবার ইনকম্প্যাটিবিলিটি হয়ে গেলে আর কিন্তু না আমাদের পরাগনালী তৈরি হবে, আর না পরাগনালী তৈরি হলে আমাদের নিষেক হবে না, হচ্ছে বা নিষেকের পরে যে ঘটনা সেগুলো হবে না, বীজ তৈরি হওয়া, ফল তৈরি হওয়া, কিচ্ছু হবে না। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি। ইনকম্প্যাটিবিলিটি আমাদের দু ধরনের হয়, একটাকে বলা হচ্ছে আমাদের গ্যামেটোফাইটিক, আর একটাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক। এবং গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক আমরা জিনগতটা পাবো। আচ্ছা, দু ধরনের আরো বলে রাখি, প্রজাতিগত আর হচ্ছে জিনগত। প্রজাতিগত আর হচ্ছে জিনগত, তারই প্রকারভেদ এখানে ছিল, যেগুলো বলছিলাম গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক, এই জিনগতদের। তো প্রথমে আসি আমাদের প্রজাতিগত ইনকম্প্যাটিবিলিটি কি জিনিস। প্রজাতিগত ইনকম্প্যাটিবিলিটি কি জিনিস, এটা কখন হয়
যখন দুটো আলাদা প্রজাতির গাছ যখন এরকম ঘটনা হচ্ছে তখন সেটা হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি। এবার অনেক সময় এমন হয়, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি। অন্তঃপ্রজাতির ক্ষেত্রে কি হচ্ছে না, যখন কোনো ফুলের গর্ভমুণ্ড সেই ফুলের বা একই প্রজাতির আর একটা ফুলে গিয়ে পড়ছে তখন তাকে বলা হচ্ছে আমাদের অন্তঃপ্রজাতি। এখানে কিন্তু প্রজাতির চেঞ্জ নেই, এখানে একই প্রজাতির দুটো গাছের মধ্যে হচ্ছে কিন্তু নিষেক হচ্ছে না। এটা একটা অদ্ভুত জিনিস, এটাকে বলা হচ্ছে আমাদের অন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি। ওকে, আর একটা কি না আন্তঃপ্রজাতি। অন্ত কথা অর্থ হচ্ছে একের মধ্যে যেগুলো আছে, আর আন্ত মানে দুটো আলাদা, যেমন আন্তর্জাতিক দুটো আলাদা দেশ, ওরকম। আন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি কি জিনিস, এখানে দুটো ভিন্ন প্রজাতির গাছের মধ্যে পরাগযোগ তো সম্ভব হয় না। জানো, ধরো আম গাছের রেণু গিয়ে জাম গাছে গিয়ে পড়লো, তো কাজ করবে না। এটাকেই বলা হচ্ছে আমাদের আন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজাতিগত। আর যদি আমি জিনগত বলি, জিনগতকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে বলা হচ্ছে আমাদের গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি, আর একটাকে বলা হচ্ছে আমাদের স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক। ওকে, তো গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে এখানে অ্যালিলের প্রবলেম রয়েছে। অ্যালিল তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে এদের যেমন বিভিন্ন ফ্যামিলির গাছ, যেমন সোলেনেসি, লিলিয়েসি, এই সমস্ত গোত্রের কি হয় না, পরাগরেণু এবং গর্ভাশয়ের একই জিন থাকলে তারা কিন্তু পরাগরেণু অঙ্কুরিত হয় না। দেখাবো কিরকম হয়। এটাকে বলা হচ্ছে এইরকম ক্ষেত্রে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। মানে এখানে আমাদের অ্যালিলের প্রবলেম হয়ে গেল। আর স্পোরোফাইটিকে কি হচ্ছে না, স্পোরোফাইটিকে ব্রাসিকেসি, অ্যাস্টেরেসি গোত্রের উদ্ভিদের রেণু ধারণ কলার জিনোটাইপ দ্বারা ইনকম্প্যাটিবিলিটি নির্ণয় হয়। মানে এখানে আমার পরাগ রেণুটা কোন উদ্ভিদ থেকে আসছে তার উপর ডিপেন্ড করছে। এটাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। ওকে, কেমন হয়, ধরো যেটা বলতে আছি সেটা হচ্ছে অ্যালিল হাইপোথিসিস। অ্যালিল হাইপোথিসিস অ্যালিল হাইপোথিসিস মানে হচ্ছে, যেমন এখানে এই একটা ছবি দিয়েছিলাম, দেখো এইটা এস অ্যালিল হাইপোথিসিস। এই যে এই জিনিসটা, এখানে ব্যাপারটা কি হবে, যখন ধরো একটা পরাগরেণু সে নিয়ে তার মধ্যে অ্যালিল রয়েছে S1, আর একটা পরাগরেণু তার মধ্যে অ্যালিল রয়েছে S2, তারা যে গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, ধরো এই গর্ভমুণ্ডে গিয়ে তারা পড়ছে, এর মধ্যে এই যে যেটা তার গর্ভমুণ্ড যে ফুলের, তার মধ্যে যে দুটো অ্যালিল আছে সেটা হচ্ছে S1 S2। যেহেতু অ্যালিল ম্যাচ হয়ে যাচ্ছে, যেটা পরাগরেণু আসছে আর যার উপর পড়ছে তার দুজনের অ্যালিল ম্যাচ হয়ে যাচ্ছে, এখানে পরাগ যোগ সম্ভব নয়। অ্যালিল ম্যাচ করলে পরাগ যোগ সম্ভব হলো না। আরো একটা কেস, ধরো এ নিয়ে আসছে S3, আর এখানে আছে আরেকটা রেণু, আরেকটা S2 আছে, এর মধ্যে আমার S1 আর S2 আছে। তাহলে যেহেতু এর মতো দেখতে একটা জিনিস এখানে আছে, তাহলে এই রেণুটা গিয়ে এখানে অঙ্কুরিত হবে না, কিন্তু এর মতো দেখতে কেউ তো নেই, তাহলে এ গিয়ে আমার অঙ্কুরিত হয়ে যাবে। ঠিক জিনিসটা বুঝতে পারছো? আবার ধরো এখানে S3 আছে অ্যালিল, এ নিয়ে এসছে S4 অ্যালিল, আরেকটা রেণু। এবার এর মধ্যে আমার S1 আর S2 আছে অলরেডি, তাহলে যেহেতু এদের মতো দেখতে কেউ নেই, তাহলে দুটোই কিন্তু আমার পরাগযোগ ঘটাতে পারবে। এইভাবে আমাদের কম্প্যাটিবিলিটি মেনটেন হয়। ওকে, এই কি বলা হচ্ছে আমাদের অ্যালিল হাইপোথিসিস। এই আমাদের কম্প্যাটিবিলিটি, গ্যামেটোফাইটিক কম্প্যাটিবিলিটি এইভাবে আমাদের নির্ণীত হয়। আর স্পোরোফাইটিকটা আমাদের যেটা উদ্ভিদের যে আমার অ্যালিল রয়েছে তার উপর ডিপেন্ড করছে। ওকে, তো এবার এসে যাই আমাদের নিষেক। আমাদের পরাগযোগ তো চলে হয়ে গেল, এবার পরাগযোগের পর আমাদের নিষেক কি করে হবে। আমাদের যে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে বা আমাদের ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ করে ব্যক্তবীজী উদ্ভিদের দ্বিনিষেকটা হয় না, গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে নিষেকটা, তাকে বলি আমরা দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। কি জিনিস ডাবল ফার্টিলাইজেশন না, এখানে দুবার নিষেক হয়, নাম শুনে বুঝতে পারছো, দুবার নিষেক হয়। তো
গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদে গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তরিত হওয়ার পর পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালিকা গঠন করে। পরাগরেণুতে উপস্থিত দুটি জননকোষ মানে দুটো আমাদের পুংগ্যামেট না পরাগনালীর মাধ্যমে বৃদ্ধি ভেতরে প্রবেশ করে আমার ডিম্বকের মধ্যে, সেখানে স্ত্রী গ্যামেটের দিকে অগ্রসর হয়, দিয়ে সেখানে ডিম্বাণুকে একবার নিষিদ্ধ করে, একবার আমার নির্ণীত নিউক্লিয়াসকে নিষিদ্ধ করে। যেহেতু একটা শুক্রাণু ডিম্বাণুকে আরেকটা শুক্রাণু নির্ণীত নিউক্লিয়াসকে নিষিদ্ধ করছে, মানে দুবার নিষেক হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে দ্বিনিষেক। পড়বো পুরোটা। এই প্রক্রিয়াকে আমরা বলি সাইফোনোগ্যামি। যেহেতু নালী তৈরি হয়ে যাচ্ছে, ভেতরে যাচ্ছে জননকোষগুলো, একে বলা হয় থেকে আমাদের কি না সাইফোনোগ্যামি। সাইফোনো মানে অ্যাকচুয়ালি নালিকা। আচ্ছা, নিষেকের সংজ্ঞা কি বলবো? নিষেক কথার অর্থ হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন, তাকে বলা হচ্ছে আমাদের নিষেক বা ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন হওয়ার জন্য আমাকে কি চাই? পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট চাই, সেগুলো আমরা অলরেডি উৎপন্ন করে ফেলেছি। হ্যাঁ, সেই যে আগের ক্লাসে পড়েছিলাম আমরা কি কম উৎপন্ন হয়। তো প্রথমে আমার কি করতে হবে? তাহলে আমাকে ডিম্বক পর্যন্ত পৌঁছাতে হলে নালী চাই আমাদের, তাই বলছি নালী চাই। নালীকে কি বলবো? যেহেতু পরাগযোগ ঘটছে আর পরাগযোগে সাহায্য হচ্ছে, সেই জন্য এই নালীকে বলবো পরাগ নালী। তো পরাগযোগের পর গর্ভমুণ্ড থেকে যে রসগুলোকে শোষণ করলো আমাদের পরাগ রেণু, সে কি হলো? অঙ্কুরিত হলো। অঙ্কুরিত হয়ে কি করবে? সে নালী তৈরি করবে। এই যে অঙ্কুরিত হচ্ছে, নালী তৈরি করছে, অঙ্কুরিত হচ্ছে, দিয়ে পরাগ নালী তৈরি করছে, একে বলা হচ্ছে পোলেন টিউব। দিয়ে এগুলো অগ্রসর হওয়া স্টার্ট করবে। কোন দিকে? না ডিম্বকের দিকে। নিচের দিকে আমাদের ডিম্বক রয়েছে, ডিম্বকের দিকে অগ্রসর হওয়া স্টার্ট করবে। দিয়ে যখন ডিম্বকে ঠিক ঢুকবে, ডিম্বকে ঢোকার তিনটা রাস্তা আছে। হয় সে ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকবে, না হলে সে ডিম্বক মূল দিয়ে ঢুকবে, না হলে সে ডিম্বক ত্বক দিয়ে ঢুকবে। কোন দিক দিয়ে আমার এই নালী ঢুকছে, আমাদের ডিম্বনালী, আমাদের পরাগ নালী ঢুকছে, সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি। সেই ভিত্তিতে আমরা একে তিন ভাগে ভাগ করি। ফার্স্টে আসছে কিনা পৌরগামী। পোর কথা অর্থ হচ্ছে ছিদ্র বা রন্ধ্র। তাহলে যখন পরাগনালী ডিম্বক রন্ধ্রের দিকে প্রবেশ করবে, এই যে ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বক রন্ধ্র, পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে, এরকম কেসকে বলা হবে পৌরগামী। ওকে, যেমন লিলি গাছে দেখা যায়। তারপরে কে? না চ্যালাজোগামী। চ্যালাজো মানে কি বাবা? চ্যালাজো মানে হচ্ছে ডিম্বক মূল। তো ডিম্বক মূল দিয়ে যদি ঢোকে, ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে, এরকম কেসকে বলা হবে কি আমাদের? না আমাদের চ্যালাজোগামী। একে বলা হবে চ্যালাজোগামী। মানে এখানে ছবিটা অত ভালো করে বোঝা যাচ্ছে না, তা যদি আমি এরকম দেখাই, এখানে যদি এরকম দেখাই, ধরো এটা আমাদের ভ্রূণস্থলী আর এটা আমাদের ডিম্বক মূল। তো পরাগ নালীটা এরকম করে প্রবেশ করলো। এখানে আমার তিনটা অ্যান্টিপোডাল কোষ রয়েছে, আর পরাগ নালীটা এইরকম ডিম্বক নাভি মানে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করছে নিচ থেকে। একে বলা হচ্ছে আমাদের কি না চ্যালাজোগামী। আর মেসোগামী মানে কি হচ্ছে? মেসোগামী মানে হচ্ছে যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে, যদি ডিম্বক ত্বক দিয়ে, এগুলো হচ্ছে ডিম্বক ত্বক, এই পাশ দিয়ে যদি প্রবেশ করে, তো তাকে বলা হবে আমাদের মেসোগামী বা মেসোগামী। যেমন হচ্ছে কুমড়োর ক্ষেত্রে দেখা যায়। তো তিন ধরনের হলো আমাদের। এবারে ভ্রূণস্থলীর দিকে পরাগনালী এগাচ্ছে, ধীরে ধীরে আমাদের পরাগনালীটা লম্বা হচ্ছে, লম্বা হয়ে 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 কোথায় আসছে? আমার ডিম্বকের দিকে অগ্রসর হচ্ছে। আর এর মধ্যে দিয়ে কারা আসছে? এর মধ্যে দিয়ে আমরা পড়েছিলাম যে তিনটা কোষ এর মধ্যে দিয়ে আসবে। একটা হচ্ছে আমাদের নালিকা কোষ, আর দুটো হচ্ছে আমাদের শুক্রাণু মানে পুংগ্যামেট। কি হবে? না পরাগ নালী ডিম্বকের ভ্রূণপোষক কলা মানে এই জায়গাটা নিউসেলাস বা ভ্রূণপোষক কলা এবং ভ্রূণস্থলী প্রাচীর ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলো, এখানে ভেদ করে ভেতরে প্রবেশ করলো। ধরো এটা পৌরগামী কথাই বলছি আমি। তো সহকারী কোষের সাহায্যে পরাগনালী বা ভ্রূণস্থলীতে কিভাবে প্রবেশ করবে, সেটা তিনটা কেস রয়েছে। হয় সে ভ্রূণস্থলী প্রাচীর এবং সহকারী কোষের মধ্যে দিয়ে যাবে, ভ্রূণস্থলী প্রাচীর এবং সহকারী কোষ, দুটো সহকারী কোষের মাঝখান দিয়ে যাবে, না হলে দুটি সহকারী কোষের মাঝখান দিয়ে যেতে পারে, নাহলে ডিম্বাণু এবং সহকারী কোষের মধ্যে দিয়ে যেতে পারে, ডিম্বাণু সহকারী কোষের মধ্যে দিয়ে যেতে পারে, নাহলে সহকারী কোষকে সরাসরি বিদীর্ণ করে দিয়ে যেতে পারে। মানে এরপর যে যাচ্ছিল সামনে সহকারী কোষ পড়েছে, তাদেরকে উড়িয়ে দিল, দিয়ে তারপর সে ঢুকলো ভেতরে। তো এরকম ভাবে ঢুকতে পারে। এবারে কোশ্চেন হচ্ছে, এই যে ডিম্বনালী, এর মধ্যে দিয়ে আমাদের পুংগ্যামেটরা আসবে। তো আমাদের এখন বর আসছে, আমার বরযাত্রী নিয়ে আসছে। তো ভ্রূণস্থলীতে বা পুংগ্যামেটে নিক্ষেপ, পরাগনালীর অগ্রভাগটা বিদীর্ণ হবে, দিয়ে পরাগনালীর সামনে দিয়ে যে আমাদের পরাগনালীর এখান দিয়ে আমার শুক্রাণুগুলো ভেতরে ঢুকবে। আর কি হবে?
যে নালিকা কোষ যেগুলো ছিল, ওটা পড়েছিলাম নালিকা কোষ বা টিউব নিউক্লিয়াস, সে নষ্ট হয়ে যাবে। তিনটা কোষ আমাদের আসে অ্যাকচুয়ালি, এই নালী দিয়ে আমাদের তিনটা কোষ আসে, দুটো আমাদের পুংগ্যামেট আর একটা হচ্ছে আমাদের নালিকা কোষ। তো নালিকা কোষ আমার ধ্বংস হয়ে যাবে, আর দুটো পুংগ্যামেট আমার চলে আসবে আমার এর ভেতরে, এর ভেতরে চলে আসবে আমার ভ্রূণস্থলীর মধ্যে দুটো পুংগ্যামেট চলে আসবে। দিয়ে এবারে যখনই আমার পুংগ্যামেট গুলো ভেতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর কি হবে না আমাদের ঘটবে যেটা, সেটা হচ্ছে ভ্রূণস্থলীতে নিক্ষিপ্ত দুটি পুংগ্যামেটের একটি ডিম্বাণুর দিকে এবং একটি নির্ণীত নিউক্লিয়াসের দিকে যাবে। কিরকম? ধরো এটা আমাদের ভ্রূণস্থলী, নিচে তিনটা অ্যান্টিপোডিয়াল কোষ, মাঝখানে আমার নির্ণীত নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের 2N, এখানে ডিম্বাণু আর দুটো সহকারী কোষ, দুটো সহকারী কোষ, এখান দিয়ে পরাগনালী ঢুকেছে। আচ্ছা এখানে একটা মুছে দিলে ভালো হতো, বলো, যেটা মুছে দিলে ভালো হতো। হ্যাঁ, তো পরাগনালী ঢুকেছে, পরাগনালী ভেতর দিয়ে আমার দুটো শুক্রাণু, এটা একটা আর এটা একটা, দুটো শুক্রাণু ঢুকলো, এগুলো হচ্ছে আমাদের শুক্রাণু। শুক্রাণু হচ্ছে আমার N, ডিম্বাণু এ হচ্ছে আমার N, আর এ হচ্ছে আমাদের নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস আমার 2N। তো দুটো শুক্রাণু এবার ঢুকলো ভেতরে, হচ্ছে দরজা খোলা আছে, এবারে এখানে ঢুকলো দুটো শুক্রাণু। দুটো শুক্রাণু ঢুকার পর কি হবে, সিনগ্যামি হবে। সিনগ্যামি মানে হচ্ছে শুক্রাণু, একটা শুক্রাণু এর সঙ্গে ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, মানে একটা শুক্রাণু, এই শুক্রাণুটা কার সাথে মিলিত হবে, এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের সিনগ্যামি, এই ঘটনাটাকে বলা হবে আমাদের সিনগ্যামি। এই শুক্রাণু আর ডিম্বাণু দুটো নিউক্লিয়াস মিলিত হওয়াকে বলা হচ্ছে সিনগ্যামি। আর একটা শুক্রাণু কি করবে, আর একটা শুক্রাণু এসে একে নিষিদ্ধ করবে, মানে আমাদের নির্ণীত নিউক্লিয়াসকে। মানে তাহলে কি হচ্ছে, একবার আমার একটা শুক্রাণু আমার ডিম্বাণুকে নিষিদ্ধ করবে, আর একটা শুক্রাণু আমার একে নিষিদ্ধ করছে, মানে দুটো কেস হয়ে গেল। তাহলে দেখো প্রথম নিষেধে কি হচ্ছে, শুক্রাণু যেটা আমার হচ্ছে হ্যাপ্লয়েড নিষিদ্ধ করছে কাকে, ডিম্বাণুকে, ডিম্বাণুকে যেটা হচ্ছে আমার হ্যাপ্লয়েড, তৈরি করবে কি, নিষেক হলে যেটা তৈরি হয় জাইগোট, যেটা হচ্ছে আমার 2N। জাইগোট থেকে এবার হবে আমাদের ভ্রূণ, জাইগোট থেকে আমাদের ভ্রূণ হবে, সেটা বলছি না এখানে। আর সেকেন্ড বার যখন নিষেক হবে, তখন আরেকটা শুক্রাণু এসেছিল, তো দুজন কিন্তু এসেছিল, দুটো বর এসেছিল, তো আরেকটা শুক্রাণু আরেকটা অংশকে নিষিদ্ধ করবে, সে হচ্ছে আমাদের নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস। আর নির্ণীত নিউক্লিয়াস কত নিউক্লিয়াসে, তার প্লয়েডের সংখ্যা কত, 3N 2N, এই হচ্ছে ডিপ্লয়েড। তাহলে N+2N কি তৈরি হবে, ট্রিপ্লয়েড। কি জিনিস, এর দুজন মিলিত হলে তৈরি করবে আমাদের শস্য বা এন্ডোস্পার্ম। শস্য, এটাকে ঠিক করে লিখি, এটাকে শস্য বা এন্ডোস্পার্ম, যেটা হচ্ছে আমাদের 3N। যেহেতু এখানে দুবার নিষেক হচ্ছে, এখানে দুবার নিষেক হলো, একবার শুক্রাণু ডিম্বাণুকে, একবার শুক্রাণু নির্ণীত নিউক্লিয়াসকে, সেই জন্য একে বলা হয়ে থাকে আমাদের ডাবল ফার্টিলাইজেশন বা ডিনিষেক। ওকে, এই জন্য এটাকে বলা হয় দ্বিনিষেক। ঘটলো, আরে হাত লেগে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। তাহলে সিনগ্যামি হলো, তারপরে ট্রিপল ফিউশন হলো, ট্রিপল ফিউশনের ফলে আমাদের মানে তিনজন ফিউশন হচ্ছে, এটা তৈরি হচ্ছে আমাদের PEN, মানে প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস তৈরি হবে, যেখান থেকে আমাদের এন্ডোস্পার্ম তৈরি হবে। আর এটা কি বলা হচ্ছে আমাদের দ্বিনিষেক হলো। তাহলে এই ঘটনাটাকে আমরা পুরো বললাম, এইভাবে আমাদের উদ্ভিদের দ্বিনিষেক ঘটে। কত দূর থেকে আমরা শুরু করেছিলাম ভাবো, হ্যাঁ,
আচ্ছা, তাহলে দিন নিষেকের সুবিধাগুলো কি কি আছে আমাদের? দিন নিষেকের ফলে আমাদের যেহেতু শুক্রাণু ডিম্বাণু মিলছে, যে সেগুলো তো অবশ্যই মিওসিস দিয়ে তৈরি হয়েছে, তাহলে জীবের মধ্যে বৈচিত্র্য আসবে। কারণ আমরা জানি যে মিওসিস মানে এর মধ্যে ভেদ আসবে। তো আমাদের যৌন প্রক্রিয়ার ক্রসিং ওভারের মাধ্যমে যেহেতু আমাদের শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, তাহলে এর ফলে যে বংশগতি বৈশিষ্ট্য চেঞ্জ আসবে। তাহলে একটা হলো এর ফলে বৈচিত্র্য আসবে উদ্ভিদের মধ্যে, এই জন্য এত টাইপের গাছ আছে। উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য, ভেদ উপকরণ আসছে মানে কি, চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, উন্নত হচ্ছে, তো সেটা একটা সুবিধা। আর কি, অভিযোজনের দক্ষতা বৃদ্ধি পাবে। যেহেতু পরিবর্তনশীল পরিবেশ আর এদের মধ্যে পরিবর্তন আসছে, তাহলে অবশ্যই মানিয়ে নেওয়ার জন্য ক্ষমতা বেশি হবে, তো সেটা একটা হয়ে গেল, আমাদের অভিযোজন ক্ষমতা বাড়বে। অসুবিধা কি, এরও কিন্তু অসুবিধা রয়েছে, যার সুবিধা তার অসুবিধা রয়েছে। জননাঙ্গের অভাব, দুটি বিপরীত লিঙ্গে জননাঙ্গের উপস্থিতি না থাকলে নিষেক হবে না। মানে পুং থাকলে স্ত্রী থাকতে হবে, যদি কেউ একটা মিসিং থাকে তাহলে কিন্তু নিষেক হবে না, সে প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। এরকম হয়ে হচ্ছে অনেক জায়গায়, হতে পারে এরকম। আর কি, গ্যামেটের যদি মিলনে বাধা হয়, যদি ধরো অনেক সময় পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলতে পারছে না, তো না মিললে নিষেকটা হবে কোত্থেকে, ঠিক না? তো সেই জন্য আমাদের এটা একটা অসুবিধা, যদি না মেলে তাহলে অসুবিধা, যদি জননাঙ্গই না থাকে তাহলে তো সেটা আরো বড় অসুবিধা, গ্যামেট তৈরি হবে না, হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের নিষেকের অসুবিধা। আর এই করে আমাদের শেষ হলো যে কিভাবে আমাদের নিষেক সম্পন্ন হয়। আর ঠিক নিষেকের ফলে পরে হবেটা কি, নিষেকের পরে আমাদের যেটা ডিম্বাশয় ছিল, নিষেকের পর কি ঘটনা হয়, নিষেক তো হয়ে গেল, এরপরে যেটা ডিম্বাশয় হয়, উদ্ভিদের যেটা ডিম্বাশয় মানে ফুলে যেটা ডিম্বাশয়, সে ফুলে গিয়ে পরিণত হবে কিসে, ফলে। ফুলে গিয়ে মানে ফুলে, ফেপে, ফলে পরিণত হবে। আর যেটা থাকে ডিম্বক, যেটা ডিম্বক থাকে সে পরিণত হবে বীজে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে আমাদের গাছে ফল এলো আর ফলের মধ্যে কিভাবে বীজ এলো। ওকে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাসে আমরা কিভাবে এই বীজের মধ্যে যে ভ্রূণ তা পরিস্ফুরণ হয় সেগুলো পড়বো, প্রকৃত ফল কাকে বলে, অপ্রকৃত ফল কাকে বলে সেগুলো পড়বো। ওকে, আর এটা এটা আমি খেয়ে নেবো, তোমাদেরকে দেখাবো না, তোমাদেরকে দেখালে তোমাদের লোভ লাগবে। আর হ্যাঁ, এর সম্পর্কে পড়বো, আপেল কিন্তু প্রকৃত ফল নয়, আপেল হচ্ছে পুষ্পাক্ষ থেকে এসছে, যেটা ডিম্বাশয় থেকে ফল হয় না। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। বাই বাই।